স্বয়ম্ভূনাথ একবার শুধু তাকালেন বাড়িটার দিকে, কিন্তু সেখানে থামলেন না। সর্পিল পথটা এগিয়ে গিয়ে মিশেছে পাকা সড়কের সঙ্গে। সে সড়ক আরও এগিয়ে প্রধান সড়কের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে থেমেছে রাজা সামরিনের প্রাসাদের সামনে। পাকা সড়কের দুপাশ থেকে শুরু হয়েছে ধনী ব্যবসায়ীদের বাসস্থান। স্বয়ম্ভূনাথের বাসস্থানও সেখানেই। নারকেল গাছ ঘেরা অনেকটা জমি নিয়ে তার বাড়ি। দীর্ঘ সমুদ্র যাত্রার শেষে অবশেষে এক দুর্যোগপূর্ণ দিনে ঘরে ফিরলেন স্বয়ম্ভূনাথ। ওদিকে তাঁর অনুচরেরা ময়ূরপঙ্খী থেকে নামিয়ে আনল সবাইকে। নামল সেই বাচ্চা মেয়েটাও। এই কালিকট বন্দর থেকেই আব্বুর কোলে চেতে একদিন জাহাজে উঠেছিল সে। রৌদ্রোজ্জ্বল সে দিনটা কি সুন্দর ছিল। অনেক লোকের ভিড় ছিল চারপাশে। বহু মানুষ যাত্রীদের বিদায় দেবার জন্য উপস্থিত হয়েছিল বন্দরে। সবুজ পতাকায় সাজানো হয়েছিল সারা বন্দর। জরিদার ঝলমলে নিশানো উড়ছিল চারদিকে। লোকজনের ব্যস্ততা, চিৎকার চেঁচামেচিতে মুখরিত ছিল বন্দর। সেদিনের সেই বন্দরের সঙ্গে আজকের এ বন্দরের কোনো মিল নেই। চারপাশে সব ফাঁকা হয়ে গেছে। অশুভ কোনো ঘটনার আশঙ্কায় নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে কালিকট বন্দর। অবশ্য বন্দরের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও হয়তো তাকে চিনতে পারত না মেয়েটা। তার চোখে শুধু জেগে আছে সেই দৃশ্য। অকুল দরিয়ায় খাঁচাবন্দি অবস্থায় সে ভেসে চলেছে। ঢেউয়ের তালে সে উঠছে, নামছে, ডুবছে, ভাসছে। চারপাশে শুধু জল আর জল, দিকচিহ্নহীন অসীম জলরাশি। প্রভু স্বয়ম্ভূনাথের নির্দেশ মোতাবেক বাচ্চা মেয়েটাকে তার বাঁদরি আর গণিকা ভর্তিকার সঙ্গে পৌঁছে দেওয়া হল স্বয়ম্ভূনাথের বাসস্থানে। ভর্তিকার তত্ত্বাবধানে সে গৃহেই থাকার ব্যবস্থা করা হল মৎস্যগন্ধা ও তার পোষ্যের। দীর্ঘদিন পর ঘরে ফিরেছেন মালিক। স্বাভাবিকভাবেই নিজ গৃহে বেশ কিছু কার্য সম্পাদন করতে হল তাঁকে। অনেকদিন পর সমুদ্রের নোনা জলের পরিবর্তে কূপের মিষ্টি জলে স্নান করে বেশ আরামবোধ করলেন তিনি। সমুদ্রের নোনা বাতাস দেহের চামড়াকে রুক্ষ করে তোলে, ফাটিয়ে দেয়। তার ওপর নোনা জলে স্নান করলে যে জ্বলুনি হয় তার থেকে মুক্তি পেলেন তিনি। তারপর খাওয়া সেরে পালঙ্কে শুয়ে পড়লেন। পর্তুগিজদের ব্যাপারটা নিয়ে তার মনের মধ্যে উৎকণ্ঠা জেগেছে ঠিকই, কিন্তু দীর্ঘ সমুদ্রযাত্রার ক্লান্তিতে ঘুম নেমে এল তাঁর চোখে। দীর্ঘদিন পর ঘরে ফিরেছেন মালিক। স্বাভাবিকভাবেই নিজ গৃহে বেশ কিছু কার্য সম্পাদন করতে হল তাঁকে। অনেকদিন পর সমুদ্রের নোনা জলের পরিবর্তে কূপের মিষ্টি জলে স্নান করে বেশ আরামবোধ করলেন তিনি। সমুদ্রের নোনা বাতাস দেহের চামড়াকে রুক্ষ করে তোলে, ফাটিয়ে দেয়। তার ওপর নোনা জলে স্নান করলে যে জ্বলুনি হয় তার থেকে মুক্তি পেলেন তিনি। তারপর খাওয়া সেরে পালঙ্কে শুয়ে পড়লেন। পর্তুগিজদের ব্যাপারটা নিয়ে তার মনের মধ্যে উৎকণ্ঠা জেগেছে ঠিকই, কিন্তু দীর্ঘ সমুদ্রযাত্রার ক্লান্তিতে ঘুম নেমে এল তাঁর চোখে। স্বপ্ন দেখতে শুরু করলেন স্বয়ম্ভূনাথ। তার মোরপঙ্খী নাও নিয়ে অকুল পাথারে ভাসছেন তিনি। ধীরে ধীরে মেঘ জমতে শুরু করল। একসময় তা ঘন গাঢ় হয়ে সূর্যকে ঢেকে দিল। কালো হয়ে উঠল সমুদ্রের জলও। দিনের বেলাই যেন রাতের অন্ধকার নেমে এল সমুদ্রের বুকে। তারপর শুরু হল মুষলধারে বৃষ্টি আর বাতাস। সমুদ্রের জলও এরপর ফুঁসে উঠতে লাগল। সমুদ্রের ঢেউগুলো পাতাল থেকে উঠে আসা লক্ষ ফনাওয়ালা নাগিনীর মতো ছোবল মারতে শুরু করল জাহাজের গায়ে। ডেকেই দাঁড়িয়েছিলেন স্বয়ম্ভূনাথ। একসময় তিনি বুঝতে পারলেন জাহাজের ওপর আর কারও নিয়ন্ত্রণ নেই। উল্কার গতিতে অজানার উদ্দেশ্যে ছুটে চলেছে তাঁর প্রমোদতরী। মাল্লারা সব চারপাশে ছোটাছুটি, চিৎকার শুরু করেছে। নারীদের আতঙ্কিত ক্রন্দনধ্বনি শুরু হয়েছে খোলের ভিতরে। প্রধান মাস্তুলটা এমনভাবে কাঁপছে যে এখনই হয়তো সেটা মডমড করে ভেঙে পড়বে। হঠাৎ দিগদর্শী চিৎকার করে উঠল, ডুবো পাহাড়! ডুবো পাহাড়! এ কথায় মুহূর্তের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ল চারদিকে।
নাবিকরা পাগলের মতো কেউ কেউ আর্তনাদ করে উঠল। স্বয়ম্ভূনাথ দিগদর্শীর চিৎকার শুনে সামনে তাকিয়ে দেখতে পেলেন অন্ধকার জলতলের ভিতর থেকে জেগে ওঠা সেই পাহাড়টাকে। সমুদ্রের জল ঘূর্ণির সৃষ্টি করেছে তার চারপাশে, আর সেদিকেই বিদ্যুৎ গতিতে ছুটে চলেছে ময়ূরপঙ্খী। স্বয়ম্ভূনাথ চিৎকার করে উঠলেন, বামে হাল মারো, হাল মারো! কিন্তু তাঁর কণ্ঠস্বর চাপা পড়ে গেল সমুদ্র গর্জনে। ডুবো পাহাড়ের ঘূর্ণির মধ্যে এসে পড়ল জাহাজটা। আর কয়েক মুহূর্ত মাত্র, আর তারপরই ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ময়ূরপঙ্খী। জাহাজের সমস্ত মানুষ ব্যাপারটা বুঝতে পেরে একযোগে চিৎকার করে উঠল। চিৎকার করে উঠলেন স্বয়ম্ভূনাথও। আর বুঝি শেষ রক্ষা হল না। আর মাত্র কয়েক কাছি ব্যবধান ডুবো পাহাড়ের সঙ্গে জাহাজটার। ঠিক এ পর্যন্ত স্বপ্নটা দেখে ঘুম ভেঙে গেল স্বয়ম্ভূনাথের। বিছানায় উঠে বসলেন তিনি। তাঁর কানে তখনও বেজে চলেছে নাবিকদের চিৎকার চেঁচামেচির শব্দ। স্বয়ম্ভূনাথের ধাতস্থ হতে বেশ কিছুটা সময় লাগল। তারপর তিনি বুঝতে পারলেন তিনি স্বপ্নই দেখছিলেন। কিন্তু উন্মুক্ত গবাক্ষ দিয়ে বাইরের রাস্তার দিক থেকে সত্যিই যেন একটা শোরগোলের শব্দ ভেসে আসছে। একজন ভৃত্য স্বয়ম্ভূনাথের কক্ষে প্রবেশ করেছে। স্বপ্নের মধ্যে জাহাজ ডুবো পাহাড়ে আছড়ে পড়তে দেখে স্বয়ম্ভূনাথ আতঙ্কে যে চিৎকার করে উঠেছিলেন ঘুমের ঘোরে, তা কানে যাওয়াতেই লোকটা কক্ষে প্রবেশ করেছে। স্বয়ম্ভূনাথ জানতে চাইলেন, বাইরে ও কিসের শব্দ? ভৃত্য বলল, মালিক, বন্দরে মনে হয় কিছু একটা ঘটেছে। ওদিক থেকে সব লোকজন নগরীর ভিতরে প্রবেশ করছে। কথাটা শোনামাত্রই শয্যাত্যাগ করলেন স্বয়ম্ভূনাথ। তারপর কিছুক্ষণের মধ্যেই একটা ঘোড়ায় চেতে রাজপথে এসে দাঁড়ালেন। সত্যি বন্দরের দিক থেকে দলে দলে মানুষ নগরীর অভ্যন্তরে এগোচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। আরব, আফ্রিকান, পারসিক, চৈনিক, নানা ধরনের নানা জাতের মানুষ পালাচ্ছে শহরের দিকে। স্বয়ম্ভূনাথ একজনকে জিজ্ঞেস করল, ব্যাপারটা কি ঘটেছে? সে জবাব দিল, শুনেছেন নিশ্চয়ই যে রাজা সামরিন পর্তুগিজদের সঙ্গে আলোচনার জন্য পুত্রসহ এক ব্রাহ্মণকে ও অপর এক ব্যক্তিকে তাদের জাহাজে পাঠিয়েছিলেন। কিন্তু পর্তুগিজ দস্যুরা সামরিনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ব্রাহ্মণকে তারা মুক্তি দিয়েছে রাজার কাছে এ সংবাদ প্রেরণের জন্য যে আগামীকাল সূর্যাস্তের মধ্যে পর্তুগিজদের দাবি না মানলে তারা কালিকট ধ্বংস করবে। ব্রাহ্মণকে তারা মুক্তি দিলেও রাজপুত্র ও অপর সঙ্গীকে হত্যা করেছে তারা। শুধু তাই নয়, একদল ধীবর সমুদ্রে মাছ ধরতে গেছিল, তাদেরও পর্তুগিজরা হত্যা করেছে। সামরিন কি সিদ্ধান্ত নেবেন তা কারও জানা নেই। পর্তুগিজরাও হয়তো আজই আক্রমণ করে বসল বন্দরে। কিছুই বিশ্বাস নেই ওদেরকে। ওদের জাহাজগুলো পাক খেতে শুরু করেছে বন্দরে। তাই সবাই বন্দর ছেড়ে পালাচ্ছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই স্বয়ম্ভূনাথ ব্যাপারটা চাক্ষুষ করার জন্য অশ্বপৃষ্ঠে এগোলেন বন্দরের দিকে। কিছুক্ষণের মধ্যেই সে জায়গায় পৌঁছে গেলেন তিনি। এখন বিকেল। সবাই পালিয়েছে। জনশূন্য হয়ে গেছে বন্দর। একটা গুদাম ঘরের আড়াল থেকে তিনি তাকালেন সমুদ্রের দিকে। দেখতে পেলেন পর্তুগিজ জাহাজগুলোকে। পর্তুগিজ নৌবহরের মাঝারি আকৃতির ও জাহাজগুলোকে আগে তিনি দেখেছেন। হাঙরের ঝাঁক যেমন শিকারের সন্ধানে উপকূলে পাক খায়, তেমনি ঝাঁক বেঁধে উপকূলের গা ঘেঁষে পাক খাচ্ছে রণতরীগুলো। তাদের পালগুলোকে সত্যিই সমুদ্রের ওপর জেগে থাকা হাঙরের পাখনার মতো দেখাচ্ছে। জাহাজের ডেকে বসানো কামানগুলোর মুখ সব বন্দরের দিকে ফেরানো। ভালো করে সেই রণপথগুলোর দিকে তাকাবার পর তীর ঘেঁষে জাহাজগুলো কেন ঘুরছে তা বুঝতে পারলেন স্বয়ম্ভূনাথ। পর্তুগিজ জাহাজগুলোর প্রত্যেকটার মাস্তুলগুলোর গায়ের আট কাঠ থেকে ঝুলছে মানুষের লাশ। সম্ভবত ওগুলো সেই ধীবরদের দেহই হবে। বন্দর নগরীর মানুষদের ব্যাপারটা দেখাবার জন্যই। পর্তুগিজদের বিরুদ্ধাচরণ করলে কি ফল হবে তা বোঝাবার জন্যই লাশগুলো ঝুলিয়ে
কুলের গা ঘেঁষে পাক খাচ্ছে পর্তুগিজ নৌবহর। কালিকটের বুকে যে চরম দুর্যোগ ঘনিয়ে আসতে চলেছে তা এবার আর অনুমান করতে অসুবিধা হল না স্বজম্ভুনাথের। পরিত্যক্ত বন্দরে নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে আছে স্বজম্ভুনাথের সাধের ময়ূরপঙ্খী নাও, আর তার গা ঘেঁষে হাঙরের মতো ঘুরে বেড়াচ্ছে রণপোতগুলো। পর্তুগিজরা তার জাহাজটাকে চেনে, হয়তো তাই তারা চট করে ডুবিয়ে দেবে না ময়ূরপঙ্খীকে। কিন্তু স্বজম্ভুনাথ মনে মনে ভেবে নিলেন তার নারীদের নিয়ে পরদিন চলে যাবেন বন্দর অঞ্চল ছেড়ে নগরীর ভিতর দিকে। বন্দর থেকে নিজের বাসস্থানে ফিরে এলেন স্বজম্ভুনাথ। তাঁর অনুচরদের ডেকে পাঠিয়ে আলোচনায় বসলেন পরদিন সকালে তাঁর গণিকালয়ের নারীদের শহরের অভ্যন্তরে কোথায় কিভাবে স্থানান্তরিত করা হবে সে ব্যাপারটা নিয়ে। অন্ধকার নামল কালিকট বন্দরের বুকে। অন্য দিনের মতো এদিন আর বন্দরে আকাশ প্রদীপ জ্বালাল না কেউ। সারসার সুউচ্চ দণ্ডের মাথায় যে আলোগুলো দেখে জাহাজ নৌকোগুলো বন্দরের অবস্থান বোঝে। নিকষকালো অন্ধকারে নিমজ্জিত হল বন্দর। অন্ধকার নামল সমুদ্রতেও। তবে কেউ কেউ দেখতে পেল অন্ধকারে সমুদ্রের কূল ঘেঁষে সাপদের চোখের মতো ঘুরে বেড়াচ্ছে পর্তুগিজ রণতরীর মশালের আলো। অনুচরদের সঙ্গে আশু কর্তব্য নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করলেন স্বজম্ভুনাথ। পরদিন নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে একসময় চলে গেল তারা। লোকগুলো চলে যাবার পর সামান্য কিছু আহার গ্রহণ করে বিছানায় শুতে যাচ্ছিলেন স্বজম্ভুনাথ। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তাঁকে করতে হবে বনিতাদের স্থানান্তরকরণের কাজ। বেলা দ্বিপ্রহরের মধ্যে সে কাজ সম্পন্ন করে নিজেও এ গৃহের লোকজনকে নিয়ে চলে যাবেন নগরীর অভ্যন্তরে। এ বন্দোবস্ত করা হয়েছে। ঘরের কুলুঙ্গিতে জ্বলতে থাকা বড় প্রদীপটা নিভিয়ে ফেলতে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় বাইরে রাত্রির নিস্তব্ধতা ভঙ্গ করে স্বজম্ভুনাথের কানে এল অশ্বক্ষুরের শব্দ। সে শব্দ এসে থামল বাড়ির সদর দরজার সামনে। এত রাতে কে এল? কোনো জরুরি প্রয়োজনে তাঁর অনুচররা আবার ফিরে এল নাকি? না, তারা নয়, এক ভৃত্য এসে খবর দিল সম্রাট সামরিনের দরবার থেকে তাঁর এক পার্শ্বচর আর কয়েকজন সৈনিক এসেছে আপনার সঙ্গে সাক্ষাতের জন্য। খবরটা পাবার সঙ্গে সঙ্গেই সেই কক্ষ থেকে বাড়ির বাইরে বেরিয়ে এলেন স্বজম্ভুনাথ। ফ্যাকাশে চাঁদের আলোতে তার সামনে অশ্বপৃষ্ঠে সম্রাটের এক ঘনিষ্ঠ পার্শ্বচর কোটকেশ্বর ও একদল অশ্বারোহী সৈনিক। সামরিনের এই পার্শ্বচরের সঙ্গে কিঞ্চিৎ পরিচয় আছে স্বজম্ভুনাথের। যুবা বয়সে এই কোটকেশ্বর তার বেশ্যালয়ের গ্রাহক ছিলেন। তাকে দেখতে পেয়ে স্বজম্ভুনাথ বললেন, আসুন, ভিতরে এসে আসন গ্রহণ করুন। কোটকেশ্বর বেশ উদ্বিগ্নভাবে বললেন, না, আজ আর সেই সময় নেই বণিক। কাল সকালে সম্রাট তাঁর প্রাসাদে আপনার সঙ্গে সাক্ষাতে আগ্রহী। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খবরটাই জানাতে এলাম। সম্রাটের ইচ্ছা মানে তো আদেশ। কাজেই স্বজম্ভুনাথ বললেন, আমি সম্রাটের আজ্ঞাবাহী দাস। তাঁর নির্দেশমতো যথাসময়ে তাঁর প্রাসাদে উপস্থিত হব। কোটকেশ্বর তাঁর জবাব শুনে বললেন, ধন্যবাদ। তারপর স্বজম্ভুনাথকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে ঘোড়ার মুখ ফিরিয়ে দলবল সমেত চলে গেলেন। স্বজম্ভুনাথ ঘরে ফিরে এসে অনুমান করার চেষ্টা করতে লাগলেন এই দুর্যোগে সম্রাট সামরিন তাঁর মতো একজন বণিককে হঠাৎ ডেকে পাঠালেন কেন।